সামনেই সামনের পদ্মা সেতু। ওদেরকে মনে হয় টোল দিতে হবে, চিপা চাপা রোড দিয়ে গিয়ে টোল প্লাজা যেতে হয়। বাইকারদেরকে কেন এত চিপা চাপা রোড দিয়ে দেয় আমি জানি না। এখন প্রায় রাত 2টা বাজে। আসলে রাতের বেলা শীতকালে পদ্মা সেতু দেখতে কেমন সেটা আজকে দেখবো, তাই অনেক এক্সাইটেড। যাই হোক, আগে টোলটা দিয়ে শেষ করি, তারপর দেখতেছি। মামা টাকা কম ছাড়া দাও। যাই হোক, টাকা মামা কম টাকা ছাড়া দাও। না নিয়ে ছাড়লো না। টাকা কম ছাড়া দাও। সরকারের নির্ধারিত ফি 100 টাকা, লাগবে ওটা জায়গা দেয়াই আছে। লাগলো, কিছু করার নাই আসলে। টাকা নাই পরে তো দিমু দিয়ে কেমনে? দিলাম মামাকে, মামাও আমাদেরকে দিয়ে দিল, টোকেন দিয়ে দিল। যাই হোক, টোল দেওয়া শেষ। আমাদের সাথে একটু দুষ্টামি করছিলাম, তো অবশ্যই টোল দিতেই হলো। এখন টোল দেওয়া শেষ করে আমরা আবার রাইড স্টার্ট করলাম। তো আমরা গিয়েছিলাম খুলনা হয়ে সুন্দরবন দেখতে। তো সুন্দরবন দেখা শেষ করে আজকে সকালে যাই আবার যশোর। যশোরের ওখানে আমরা মেনলি গিয়েছিলাম গোদখালি ফ্লাওয়ার গার্ডেনটা দেখতে। ওটা বেশ সুন্দর জায়গা। ওটা দেখা শেষ করে সাতক্ষীরা হয়ে আবার আসলাম খুলনায়। ওখানে এসে আমরা দুপুরে ভাত খেলাম, সরি, সন্ধ্যার সময় মনে হয় আমরা কিছু ভাত খেয়েছি। ভাত খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়া শেষ করে আমরা রওনা দিলাম বাগেরহাট হয়ে, দেন গোপালগঞ্জ কি এখন পদ্মা সেতু পার হচ্ছি। 3 দিনের অনেক বড় লম্বা একটা ট্যুর। যেহেতু আমার হোম টাউন নোয়াখালীতে, সো বলতে গেলে আমার টোটাল ট্রাভেল রোড হয়ে যায় অলমোস্ট 1200 কিলো প্লাস মাইনাস। তো 1200 কিলোর কম হবে না, আমরা হিসাব করলাম, কারণ 1200 কিলোই হয়। অনেক লম্বা একটা ট্যুর। যাই হোক, আমি নিজেও আগে ভিডিওগুলো দেখিনি, এখন দেখতেছি, ভয়েস দিচ্ছি আর আপনাদের সাথে ওই মুহূর্তে কি হয়েছিল ওটা শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমরা সাধারণত দুজনই ট্যুরে যাই, একসাথেই যাই আমরা। আসলে আমরা একটা সব সময় কমিউনিকেটরে কমিউনিকেশন করতে করতে চাই, আর আমরা একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করি। আমরা সাধারণত 75 থেকে 80-র ভিতরেই থাকার চেষ্টা করি, ম্যাক্সিমাম 85-90। তাও এত স্পিডিং আমরা কখনোই করি না, আসলে এত গতিতে বাইক চালানো ঠিক না। বাইকের একটা স্ট্যান্ডার্ড স্পিড আছে আমাদের দেশে, সেটা হচ্ছে 80। তো আমরা সাধারণত চেষ্টা করি 75 to 80-র ভিতরে থাকার জন্য। কারণ আপনি খেয়াল করবেন, যদি 75 to 80-র ভিতরে আপনি বাইক চালান, এবার একটা যে রোডেই হোক না কেন, বাইকটা কন্ট্রোল করার মতো অবস্থা থাকে। সামনে যদি কোনো, আল্লাহ মাফ করুক, যদি কোনো প্রবলেম এসেও যায়, আপনি যদি 75 to 80-র ভিতরে থাকেন, আপনার জন্য ব্যাপারটা কন্ট্রোলিংটা একটু হলেও ইজি হয়ে যাবে। আপনার বাইকের যদি ব্রেকিং সিস্টেমটা ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি বাইক কন্ট্রোল করতে পারবেন। সো এই জন্য আমরা দুজন চিন্তা করলাম, আসলে যেহেতু আমরা কখনোই রিস্কে বাইক চালাই না, সো আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড স্পিড দরকার, যে স্পিডে গেলে আমাদের লেট হবে না, আবার ওভার স্পিডিংও হবে না। পর আমরা ডিসাইড করলাম আমরা সাধারণত ফাঁকা রোডগুলোতে 75 to 80 কভার করবো। ইটস গুড এনাফ। 75 to 80-তে যদি আপনি চালান, আপনি যথাসময়ে আপনি আপনার জায়গায় গিয়ে বসতে পারবেন।
এবং আপনি যখন 85 90 অথবা 95-এ চালাবেন, ওটা আসলে আপনি হয়তো 5-10 মিনিট আগে হয়তো পৌঁছবেন, কিন্তু এটা আপনার একটা লাইফ রিস্ক থেকে যায়। যাই হোক, রাতের বেলা আসলে পদ্মা সেতু দেখতে ভালোই, অনেক লাইটিং। আসলে আমরা আসার সময় যে ধরনের কুয়াশা পেয়েছিলাম, এখন পদ্মা সেতুর উপর টোটালি এরকম কোনো কুয়াশা নেই, কারণ মনে হয় লাইটিং এর কারণে। আর বড় গাড়ির প্রেসারও একটু কম ছিল, যেহেতু শীতকাল এবং রাতের 3টা বাজে অলমোস্ট। তো সাধারণত হয় কি, উত্তর দক্ষিণবঙ্গ থেকে যে সকল বাসগুলো আসে ঢাকার উদ্দেশ্যে, ওরা সাধারণত 9টা থেকে 10টার মধ্যে ছাড়ে। 9টা থেকে 10টার মধ্যে ছাড়ে, যাতে তারা ঢাকায় ভোরে বুঝতে পারে, 4টা 5টা থেকে পৌঁছে। তো আমরা এখন যে টাইমটাতে আসছি, এই টাইমটাতে হচ্ছে কিছু বাস আমার মানে বড় গাড়িগুলো হচ্ছে আমাদের পেছনে, আর যারা আগে ছেড়ে গেছে তারা সামনে। তো মাঝখানে একটা গ্যাপ থাকে। আমরা হচ্ছে দুজন চিন্তা করে ওই গ্যাপিং টাইমটাতে রওনা দিছি, যাতে ভারী গাড়ি না পাই। কারণ এই সাইডের রোডগুলো আমাদের জন্য টোটালি আননোন, যেহেতু আমরা এদিকে কম আসা হয়। আর প্রথমবার আসছি এদিকে, না আরো একবার আসছিলাম, আরো একবার ফিরোজপুর গিয়েছিলাম। তারপরও বড় গাড়িগুলা হচ্ছে এমন ভাবে চালায় যে খুব রিস্ক হয়ে যায়। পদ্মা সেতু, এই পদ্মা সেতু আসলে মেনটেনিং কাজটা যে কবে শেষ হবে এটা বলাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। এই নিয়ে মনে হয় 3বার বা 4বার যে কোনো ভাবেই আমি পদ্মা সেতুর দিয়ে রাইড করছি, কিন্তু এই মেনটেনেন্স কাজটা পদ্মা সেতুতে সেই লেগেই আছে। কবে যে শেষ হবে, কবে নাগাদ এই মেনটেনেন্স কাজ শেষ হবে, আমি জানি না। যাই হোক, দেখতে থাকেন। যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে নিশ্চয়ই আপনাদের জন্য আরো অন্য কোনো জায়গার অন্য কোনো ভিউ নিয়ে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।